এই ত্রিপুরা ট্রাইবেলদেরকে উগ্রপন্থী বানাইবার জন্য কৌশল করতেছে এই বর্তমান বিজেপি সরকার। আমাদের চাকরি কারিয়ে নিছে কেস করতে করতে ষড়যন্ত্র করেছে সুপ্রিম কোর্টে 12,000 পুলিশকে এই রতনলাল ষড়যন্ত্র করে সুদীপ রায় বর্মন ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে। এই সুদীপ রায় বর্মন এই রতনলাল তাদের নেতৃত্বে আমাদের 12,000 পুলিশ ইন্টারভিউটাও শেষ করেছে। তাদের জন্য আমাদেরকে আগামী দিনে কলম ছেড়ে অন্য কোনো রাস্তা তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন, এই রাজ্যে যদি আমরা ট্রাইবেল অন্য কিছু করতে হয় তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে। মহিলার উপর হাত তুলে আন্দোলন চলতো না তো পুলিশ বাহিনী প্রশাসন মহিলা কি দেবো কোন এটা আমাদের নিত্য দাবি। আমরা পরিস্থিতি কোন মিনিস্টার কোন মন্ত্রী কোন শিক্ষামন্ত্রী চাইছে একবার 10,000 পরিবারের জন্য চাইছে না জিজ্ঞেস করছে যে 10,000 পরিবারের কি পরিস্থিতিতে তারা চলতেছে, তারা কিভাবে চলতেছে, তাদের সংসারে তাদের কিভাবে খাওয়া পড়া, তাদের বাচ্চাদেরকে মুখে কিভাবে অন্ন জল দিব, সেই 10,000 পরিবার এটা চাইছে একবার। একটাবার শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক সিএম হোক কেউ চাইছে? কেউ জিজ্ঞাসা করছে না আমাদের কি পরিবার আমরা কি সন্ত্রাসী? আমরা শিক্ষক, আমরা সন্ত্রাসী না, আমরা শিক্ষক। শিক্ষকের উপরে আন্দোলন করার যে মহিলাটা প্রশাসন সরকার আমরা আপনার বেলার ভাত চাই, আমাদের বাচ্চাদের ক্ষুধার কোনো সমস্যা আমাদের ক্ষুধার অন্ন চাই। আর যারা সিপাহী আছেন তাদেরকে বলছেন লাঠিচার্জ করার জন্য। আমি ওনাকে স্পষ্ট বলেছি আপনি সমস্যার হালের কথা বলুন। উনি বলছেন ওইটা আমাদের কাজ না। আমরা বলেছি আপনি আপনার মেসেজটা সরকারকে পাঠান। উনি ওই কাজটা না করে আমাদের মা বোন যারা এখানে আন্দোলনে এসছে তাদেরকে চোখ সামান দিয়ে ভিজিয়ে দিয়েছেন, নোংরা রাজনীতি করছেন পুলিশ প্রশাসন। আজকের এই বিশৃঙ্খলার জন্য এই সরকার দায়ী। এইটুকু পুলিশ প্রশাসন আমাদেরকে আটকাচ্ছে। আমরা কেউর সাথে আমরা কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতে চাচ্ছি, গণতান্ত্রিকের মাধ্যমে আমরা আন্দোলন করতে চাচ্ছি। কিন্তু দেখা গেল আমরা যে মাত্র রাস্তা দিয়ে হাঁটছি সারিবদ্ধভাবে, কিন্তু পুলিশ আমাদেরকে আটকালো। শেষ ভাই আমাদেরকে লাঠি চার্জ করলো, একজনের হাত ভেঙেছে, যাবে না। গতদিন লক্ষ্য করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের 10,323 নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছেন এবং উনি কিছুদিন আগে বলেছেন আমাদেরকে সলিউশন করার জন্য সুপ্রিম কোর্টের 18 নম্বর পেরার চুল ছেঁড়া বিশ্লেষণ করছে। কিন্তু আমরা লক্ষ্য করতে পেলাম গতদিন উনি চুল ছেঁড়া বিশ্লেষণের নামে আমাদের চাকরি স্থায়ী সমাধানের জন্য কোনো কিছু করতে পারেনি। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা 10,323 নিজেদের চাকরি
নোটিফিকেশন করুন, যেখানে 13,000 পোস্টে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। এই রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে এখনো আমাদেরকে 13,000 পোস্টে আমাদেরকে বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পারে। এখন বিষয় হচ্ছে রাজ্য সরকার আমাদের জন্য কতটুকু সদিচ্ছা রয়েছে। উনি প্রত্যেকটা বার 5 দিন 10 দিন পর পর চুল ছড়া বিশ্লেষণ, আজকে 15-20 দিন পর ওনার চুল ছড়া বিশ্লেষণের কথা আমরা গতদিন জানতে পারলাম। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, একটা ওষুধের দোকানের কর্মচারী যিনি ডাক্তারের প্রেসক্রিপশন অল্প সময়ের মধ্যে বুঝে যায়, আর উনি একজন মাননীয় শিক্ষামন্ত্রী, উনি পাশাপাশি একজন লয়ার হওয়ার পরেও এই চুল ছড়া বিশ্লেষণ এতদিন পরে উনি বলছে আমাদের জন্য আউটসোর্সিং। আমরা এটাকে মানছি না, মানব না। আমরা ওনার দক্ষতা নিয়ে আমরা প্রশ্ন করছি, আমরা অতি সত্বর এই রাজ্য সরকারকে বলতে চাই, যদি আপনারা আমাদের পার্মানেন্ট সলিউশন না করতে পারেন তাহলে আপনারা এই জায়গা থেকে সরে যান, অন্যরা আমাদের জন্য বন্দোবস্ত করবে। মায়ের পুরুষ কিছু দেয় না, মানে ও পুলিশ ভূমিকার কি? পুলিশ তো কার কাজ করছে বুঝতেই পারছেন আপনারা, ওনাদেরও হাত পা বন্ধ। কিন্তু কয়েকজন আছে যারা সরকারকে খুশি করার জন্য আমাদের যে আজকের আয়োজন সেটাকে বানচাল করতে চাইছে। আমরা তো সৎ ইচ্ছা নিয়ে এখানে আসি না, আমরা বাড়িতেই থাকতে চেয়েছিলাম। এই পরিস্থিতির মধ্যে আমরা রাস্তায় আসতে চাইনি। কেন আসতে হয়েছে আপনারা সবাই জানেন। কেন আমাদের রাস্তায় নামতে হয়েছে? শুধু পেটের জন্য। সবাই ঘরে বসে আরামসে ভাত খাচ্ছে আর আমরা আজকে উপাস রাস্তায় কেন? আমরা কোন রাজ্যে বসবাস করছি? সরকারের তো কোনো রং থাকে না, তাহলে কিসের তো ইগো তো উনাদের। আমরা 3 দফা দাবি নিয়ে মহাকরণে এসেছি ডেপুটেশন দিতে। পুলিশ আমাদেরকে 3 জায়গায় ব্যারিকেডে আটকিয়েছে এবং পুলিশ আমাদের সঙ্গে নির্মমভাবে লাঠিচার্জ করেছে, চ্যাংদোলা করেছে, ওয়াটার ব্যালন দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা 10,323 অ্যাডক কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা 3 দফার দাবি নিয়ে আজকে মহাকরণে এসেছিলাম, সরকার যাতে অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করে। দেখলাম গতকালকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিং দিয়ে বলেছেন আমাদেরকে পরীক্ষার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ করবেন। আমরা এর তীব্র বিরোধিতা জানাই। উনি ভীষণ ডকুমেন্টেই ওনার সরকার ভীষণ ডকুমেন্টে বলেছেন যদি সরকারে আসতে পারে তাহলে তারা আমাদেরকে স্থায়ী সমাধান করবে। কোথায় স্থায়ী সমাধান? এখন বলছে আউটসোর্সিং। আমরাকে এই নিয়ে ওদেরকে সরকারে এনেছি, উনি এখন বলছেন আউটসোর্সিংয়ে নিয়োগ করবেন। আমরা সংগঠনের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা জানাই। আমরা চলতি মাসের মধ্যে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে, নাহলে সারা ত্রিপুরা রাজ্যে ভয়ঙ্কর আন্দোলনের রূপরেখা তৈরি হবে, এতটুকু জানিয়ে দিচ্ছি। আজকে কেউ কি শিক্ষক আক্রমণ প্রচুর সংখ্যক শিক্ষক আহত হয়েছে, আপনি দেখতে পাবেন। খোঁজ নিয়ে হাতে পায়ে লাঠি আঘাত করেছে এখানকার এডিশনাল এসপি, উনি স্বয়ং লাঠিচার্জ করেছে। কি বলবো আপনাদের? Today we have gathered here for Mahakaran Abhijan. We have started our rally from Uttar Gate, Agartala, near Astable Ground, and as we came marching towards the Secretariat building, there were so much mishandling by the police personnel, and they had blocked us in several places, and even they had used the lathi charge. And right now, some of our teachers and madam, they are already hospitalized. They are in critical condition as police personnel have used water cannon and they have also used tear gas, and so many mishandling was done by the administration. So we extremely condemn this act that was done by the administration towards the victimized teacher 10,323. So our today's main demand for this today's Mahakaran Abhijan is we demand to state government to implement the alternative job immediately so that we can be safe. So our second demand is alternative arrangement, alternative tie-in harness arrangement for all the affected families. See, since 2014 and now it is 2020, in this gap of 6 years, there are in total 67 plus teachers who have already expired. So we demand tie-in harness of to all the affected families. And our third demand is we seek justice for 2012 science recruitment. See, in the year 2014, when recruitment, when judgment was given by Honorable Justice Deepak Gupta in Tripura High Court,
there were in total 58 petitions. So when judgment was given by Honorable High Court of Tripura in 2014, these 58 petitions were all tagged together. And when all these 58 petitions, after taking together, the common judgment was given. But unfortunately, when 58 petitions were implemented, only 57 petitions was implemented by the state government. So one petition is not being implemented till today. It is 6 years since 2014, one more petition is not being implemented. And that one petition which is missing, that petition is connected to 2012 science. So when rules and regulation and all the criteria are same as 2010 and 2014, those affected teachers respectively, why 2012 science should be saved when the common judgment was already given in the High Court? So we demand for justice until we get the justice. Under the banner of justice for 10,300 test teacher, we shall go on fighting till we complete our battle. Thank you once again. গতকালকে রাজ্য সরকার এবং এডুকেশন মিনিস্টার My name is Dipankar. গতকালকে রাজ্য সরকার এবং এডুকেশন মিনিস্টার একটা সার্কুলেশন দিয়েছে 10,300 লিখে সেই বিষয় নিয়ে আপনাদের বক্তব্য ছিল। So yesterday we have seen from the press meet given by our Honorable Education Minister that he stated that 2,000 jobs will be given to the public. So actually that job is not related to 10,300. That 2,000 job which will be given by the state government, that is not going to serve the purpose of 10,300 teacher, because the recruitment which is going to be done for 2,000 all the vacancy posts, that is going to be done through open advertisement and through open interview, or the rules and regulation that may be maintained by the state government. So therefore that 2,000 job is not going to serve the purpose, and our demand through this today's Mahakaran Abhijan is we raise voice to provide us alternative job immediately so that we can save our livelihood and our future. আমরা জাস্টিস ফর 10,323-এর গ্রুপ থেকে অজয় দেব বর্মা স্যার তারা একটা ডাক দিয়েছিলেন মহাকারণ অভিযান। সেই মহাকারণ অভিযানকে আমরা আমাদের অ্যাডহক সংগঠনের পক্ষ থেকে সমর্থন করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই জায়গায় আসা, কেননা ওনারা যে দাবিগুলো রেখেছিলেন সেগুলো সত্যিই 10,323-এর সম্পর্কিত এবং বাস্তব। প্রথম যে দাবি, সে দাবি ছিল গত অগাস্ট মাসের 5 তারিখ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিলেন আমাদের পক্ষে। এতে আমিও পিটিশনার ছিলাম, অজয় দেব বর্মা স্যারও পিটিশনার ছিলেন। সেই 5 তারিখের এই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা রাজ্য সরকারকে বিভিন্নভাবে দাবি জানাচ্ছিলাম, কিন্তু রাজ্য সরকার কোনো কর্ণপাত করছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পূর্ব নির্ধারিত এই প্রোগ্রাম, কিন্তু গতকালকে সন্ধ্যাবেলায় দেখলাম আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উনি প্রেস কনফারেন্স করে কিছু বক্তব্য রেখেছেন। এই প্রথম উনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে কথা বলেছেন, পাশাপাশি আগামী দিন কিছু চাকরি সংক্রান্ত বিষয়ে উনি কথাবার্তা বলেছেন। আলটিমেট যেটা আমরা বুঝতে পারলাম যে রাজ্য সরকার 10,323-কে নিয়ে আলাদাভাবে কোনো কিছুই ভাবছে না। যে ব্যবস্থাপনার কথা উনি বলেছেন সেটা অবধারিত রাজ্যের অন্যান্য 7.5 লক্ষ বেকারদের মধ্যেই আমাদেরকে গণ্য করা হয়েছে। যদি যোগ্যতার নিরিখেই আমাকে প্রমাণ করতে হয় যে আমি সরকারি চাকরি পাবো, তাহলে রাজ্য সরকার আর কোনো আলাদাভাবে কোনো কিছু 10,323-এর জন্য করলেন না। কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এই কথাটাও বলেছেন যে কোনো একটা কিসের মাধ্যমে বলেছিল, আউটসোর্সিংয়ের মাধ্যমে একটা চাকরির ব্যবস্থাপনা। এবার এটা বলে নেওয়া ভালো, আমরা কিন্তু অনেক আগে থেকেই এটার বিরোধিতা করছিলাম, কেননা আমরা কোথাও না কোথাও খবর পাচ্ছিলাম রাজ্য সরকার কোনো না কোনোভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমেই 10,323-এর সমস্যার সমাধান করতে চাইছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তখনও আন্দোলন করেছিলাম এবং বিধানসভাতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য ওনারা আমাদের ব্যবস্থাপনা করবেন, এবং আমরা তাই দেখেছিলাম। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভার মধ্যে বলেছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টেও এনারা যে এফিডেভিটটা দাখিল করেছেন তাতেও গ্রুপ সি গ্রুপ ডির কথা
বলা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই গত আগস্ট মাসের 5 তারিখ দেশের সর্বোচ্চ আদালত অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে ডিগ্রেডেশন হবে না বলে দিয়েছেন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গতকালকে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে ব্যাখ্যা করতে অনেক কিছু বলেছেন, কিন্তু আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ করব যে 18 নম্বর প্যারাতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দের ব্যাখ্যা কিন্তু গতকালকে আপনি দেননি। সেটা হলো মে রিটেন শব্দটা। যদি আমি টেট পরীক্ষায় অনুত্তীর্ণ হই সেক্ষেত্রে আমি রিটেন করতে পারবো অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে। তাহলে প্রশ্ন হলো, আমাকে যদি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নাই দেওয়া হয় তাহলে আমি রিটেনটা কোথায় করব? প্যারা 17-এর ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে আমাদেরকে কোনো আর এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেওয়ার কথা বলেনি। আমি এই কথাটা বলতে চাই আপনাদের কাছে, মিডিয়ার বন্ধুদের কাছে, যে প্যারা 17-এর ব্যাখ্যাটা এরকম নয়। প্যারা 17-এর ব্যাখ্যাটা হলো, আমরা দেশের সর্বোচ্চ আদালতের কাছে বেশ কিছু জিনিস চেয়েছিলাম, সেটা আপনাদের জানার জন্য আমরা আজকে বলছি। প্রমাণ চাইলে কাগজপত্র দিয়ে দেব আপনাদের। আমরা চেয়েছিলাম দেশের সর্বোচ্চ আদালত যেন আমাদেরকে 3 বৎসরের শিক্ষকতা করার আরও সুযোগ করে দেন, যেন ওই 3 বৎসরের মধ্যে আমরা বিএড বা ডিএলএড যেটাই প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলো করে যোগ্যতার নিরিখে আমি আবার টেটের মাধ্যমে যেন বা অন্য ডিপার্টমেন্টাল কোনো পরীক্ষার মাধ্যমে যদি সুযোগ করে দেয় তাহলে আমি আমার যোগ্যতাটাকে প্রমাণ করে আমি শিক্ষকতায় থাকতে চাইছিলাম। সেই পরিপ্রেক্ষিতে এই দেশের সর্বোচ্চ আদালত এই 17 নম্বর প্যারাতে বলেছে যে এদেরকে আর শিক্ষকতার কোনো সুযোগ করে দেওয়া যাবে না, এক্সট্রা আর কোনো সুযোগ দেওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি সেই বিষয়টাকে 17 নম্বর প্যারাটাকে উনি গ্রুপ সি, গ্রুপ ডি বা অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না এই ব্যাখ্যাটা করেছেন। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সরকারকে অনুরোধ করব যে আপনারা বিনম্র চিত্তে আমরা অনুরোধ করছি, আপনারা এই 10,000 পরিবারের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে বলুন এদের কি অপরাধ। যদি ভুল করে থাকে পূর্বতন সরকার ভুল করেছে, যদি ভুল হয়ে থাকে পলিসিতে ভুল ছিল, যদি ভুল হয়ে থাকে তাহলে সিলেকশনে ভুল ছিল, না পলিসি আমরা তৈরি করেছি না সিলেকশন বোর্ড আমরা তৈরি করেছি। আপনারা আমাদেরকে বামফ্রন্টের পাপের বোঝা বলতেই পারেন, রাজনৈতিক বক্তব্য আপনাদের থাকতে পারে, কিন্তু আমরা যখন শিক্ষকতা করতাম তখন ক্লাসের মধ্যে কোনটা কংগ্রেস ঘরের ছেলে, কোনটা বিজেপির ঘরের ছেলে, কোনটা সিপিএমের ঘরের ছেলেকে বলে কি আমরা কি কোনোদিন আলাদা করতে পেরেছিলাম? তাহলে আমাদের সঙ্গে কেন এই ব্যবস্থাপনা হচ্ছে? আমরা রাজ্যের সরকারের চাকরি করতাম। আমরা যখন বলি রাজ্য সরকার বলি, কোনো দলের সরকার হয় না, রাজ্যের সরকার। যদি মাননীয় শিক্ষামন্ত্রী বলে থাকি, এই শিক্ষামন্ত্রী 37 লক্ষ জনগণের শিক্ষামন্ত্রী, উনি আমারও শিক্ষামন্ত্রী। যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকি তাহলে এই রাজ্যের 37 লক্ষ লোকের মুখ্যমন্ত্রী উনি। এই 37 লক্ষ লোকের পক্ষ থেকে আমরা বলছি আপনারা বেকারদের ব্যবস্থা করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। যে কারণে আমি বহুবার রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম যে আপনারা সুপ্রিম কোর্টে অন্ততপক্ষে আমাদের শিক্ষকতার জন্য একবার দাবি করুন, তাহলে এই যে 10,066 পদ তৈরি করা হয়েছিল রাজ্যের বেকাররা পেয়ে যেতে পারতেন। আমরা শুধু আমাদের চিন্তা করছি এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা চেয়েছিলাম যে আমরা যদি শিক্ষকতায় পেয়ে যাই সুপ্রিম কোর্টের থেকে রাজ্য সরকারের সহযোগিতায়, সেই ক্ষেত্রে রাজ্য সরকার অনায়াসে এই যে নন টিচিং পোস্টগুলো তৈরি করেছে সেগুলোতে রাজ্যের বেকাররা চাকরি পেতে পারত। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্য, কোর্টের মধ্যে রাজ্য সরকার কিন্তু শিক্ষকতার জন্য কোনো ধরনের সহযোগিতা আমাদেরকে করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন জায়গায় আমরা দাঁড়িয়েছি যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এ আমাদের কাছে একটা লজ্জার। আমরা শিক্ষকতায় চাকরি করতাম, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা লড়াই করেছি, আইনি লড়াই করেছি, অর্ডার দিয়েছে। অর্ডারটাতে দেখবেন অজয় দেববর্মা ভার্সেস ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট করে অর্ডারটা বেরিয়েছে। তার মানে সুপ্রিম কোর্ট আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্র চিত্তে অনুরোধ করছি আপনারা সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টটা ইমপ্লিমেন্ট করে এই 10,000 পরিবারের বাচ্চাগুলোকে বাঁচান। আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখন ইচ্ছা করলেই কোনো জায়গায় চাকরি করতে পারবো, সেটা বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে না। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য করোনার প্রকোপ, আমাদের ছোট্ট রাজ্য, নাই কোনো ইন্ডাস্ট্রি, নাই কোনো চাকরি করার অন্য জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে 10,000 লোক অ্যাট এ টাইম গত 6 মাস ধরে বেতন পাচ্ছি না। আমি চাইলেও আজকে যদি কোনো দোকানে চাকরি খুঁজতে যাই সেই ক্ষেত্রে আমি চাকরিটা পাবো না। কারণ কি, ওই দোকানে যে লোকটা কাজ করছে তাকেই উনি রাখতে পারছেন না, কারণ ব্যবসাপাতিতে সেই ধরনের কোনো ব্যবস্থাপনা আজকে করোনার কারণে নেই।
রোজগার অনেকেই সীমিত হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট বা প্রাইভেট কোনো কোম্পানিতে ঢোকা বা প্রাইভেট কোনো দোকানে ঢোকা সেই ব্যবস্থাপনা নেই। তাহলে কি আমরা না খেয়ে মরে যাব? রাজ্য সরকারের কাছে বারবার বিনম্র চিত্তে আমরা অনুরোধ করছি, আপনারা আপনাদের যে গতকালকের যে সিদ্ধান্ত সেটা পুনর্বিবেচনা করুন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা করজোরে নিবেদন করছি, আপনারা এই 10,000 পরিবারের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আপনারা সিদ্ধান্তগুলোকে পুনর্বিবেচনা করে আপনারা সঠিকভাবে ব্যবস্থা নিন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে আমাদের চাকরির ব্যবস্থা করে দিন, আমরা যেন খেয়ে বেড়ে থাকতে পারি।